শেয়ার বাজার যেন লাস্ট 2 সপ্তাহ ধরে একদম ঝিমিয়েই গেছে। 24,000-এর লেভেলকে পারই করতে পারছে না। কখনো 24,200, 24,300, 24,500, মানে যে 24,000-এর রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে এরকম করে ঘোরাফেরা করছে। মানে প্রপার কনসলিডেশন বলা যেতে পারে। যদি দেখেন মিডিলে একটা বড় গ্রিন ক্যান্ডেলও বানিয়েছিল, তারপরে আবারও ঝিমিয়ে গেল। আবারও মার্কেটের মধ্যে আমরা দেখতে পেলাম লাস্ট দুটো ট্রেডিং সেশনে দেখলাম দুটো বড় বড় রেড ক্যান্ডেল গ্যাপ ডাউন ওপেনিং মার্কেটের মধ্যে আমরা দেখলাম। আর যখনই মার্কেটের মধ্যে গ্যাপ ডাউন ওপেনিং হয়, তখনই একটা কথা আমাদের মাথায় বারবার ঘুরে ফিরে চলে আসে, সেই 23,000-এর লেভেল থেকে মার্কেট একটা গ্যাপ ছেড়ে গেছিলো, ওই গ্যাপটা ফিল করতে আবার মার্কেট আসছে। গ্যাপ ডাউন হলে এই টেনশন হয়, কেন জানি না, কী কারণে জানি না, কিছুই বুঝি না। আর আপনাদের মধ্যে অনেকে এরকম বলেছিলেন যে বুল ভাই, বুল রান তো অনেক দিন ধরে বলছো, বুল রান তো আসছেই না, 26,000 কই পার করলো মার্কেট, ওই 24,000 ঝিমিয়েই আছে। কিন্তু মার্কেট যখন অ্যাকচুয়ালি 22,000 লেভেলে ছিল, তখন আমি আপনাদেরকে বলেছিলাম 22 থেকে 24,000 র্যালি পেয়ে গেলেন, 24,500 অব্দি মার্কেট গেল, এত ভালো একটা র্যালি পেলেন। এই র্যালির মধ্যে প্রচুর লোকের প্রচুর পোর্টফোলিওতে পজিটিভ দেখতে পেয়েছিলেন, অনেকে প্রফিট বুকিং করেছেন, অনেকে এনজয় করেছেন, অনেকে ফ্রুটফুল রেজাল্টও পেয়েছেন। আর আমাদের সবার ধারণা যে মার্কেট মানে হচ্ছে নিফটি মানেই মার্কেট, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? মার্কেট মানে নিফটিতে কী রয়েছে, নিফটি 50-র মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে, কী ইন্ডিকেশন দেয় নিফটি 50 এটাই ইন্ডিকেশন দেয় যে আমাদের ভারতবর্ষের টপ 50টা লার্জ ক্যাপ কোম্পানি কীরকম পারফর্ম করছে। কিন্তু তার মানে তো এই নয় যে লার্জ ক্যাপ পারফর্ম না করলে মিড ক্যাপ স্মল ক্যাপ পারফর্ম করবে না। আপনি দেখুন যে আমি গত সপ্তাহের ভিডিওতে নিফটি ডিফেন্স নিয়ে আলোচনা করেছিলাম, নিফটি হেলথ কেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, নিফটি ফার্মা নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে নিফটি ফার্মা হেলথ কেয়ারের মধ্যে অপরচুনিটি রয়েছে, আগামী দিনে আমরা একটু অপরচুনিটি এর মধ্যে দেখতে পাচ্ছি। আপনি দেখুন সেখান থেকে প্রায় 4-5% এক একটা ইন্ডেক্স বেড়েছে। স্টক যদি দেখেন তাহলে স্টকগুলো প্রায় কোনোটা 10%, কোনোটা 15%, কোনোটা 20% বেড়েছে। তো আশা করছি যারা আগের সপ্তাহের ভিডিও দেখেছিলেন তারা ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন। তাহলে আমরা কি বুঝলাম যে এখন যে অপরচুনিটি রয়েছে সেটা স্টক স্পেসিফিক, সেক্টর স্পেসিফিক অপরচুনিটি রয়েছে। এমন নয় যে লার্জ ক্যাপ বাড়ছে না মানে বাকিরা বাড়ছে না। দেখুন আপনি রিয়েল লাইফে ভেবে দেখুন, আপনার বাড়ির সামনে দুটো বয়স্ক মানুষ ভালো করে কাজ করতে পারছে না। তারা বয়স্ক, তারা আগের মতো আর কাজ পারে না, তাই বাড়িতে বারান্দায় বসে থাকে, তারা এনজয় করে, তার টাইম স্পেন্ড করে, মানে একটা জায়গায় বসেই থাকে, কনসলিডেট করে স্টকের মতো এক কথায় বলতে গেলে। তার মানে ইয়াং জেনারেশনও কি কাজ করছে না? তাহলে দেশ চলছে কী হবে? ইয়াং জেনারেশন তো প্রত্যেক দিন সেই 9টা-6টা ডিউটি করছে, প্রত্যেক দিন সকালবেলায় বেরিয়ে যাচ্ছে কাজ করতে, তাই তো? তবেই তো আমাদের দেশ চলছে। তাহলে একই রকমভাবেও স্টক মার্কেটেও তাই। স্টক মার্কেটের মধ্যে লার্জ ক্যাপ আজকে বাড়ছে না, মানে নিফটি বাড়ছে না, তাহলে আমাদের মাথা খারাপ যে ভাই নিফটি বাড়ছে না, তাহলে কি হবে? আরে দুটো বয়স্ক মানুষ বসে আছে বলে তার জন্য আমরা টেনশন করবো? ইয়াং জেনারেশন কী করছে দেখুন, স্মল ক্যাপ কী করছে দেখুন, মিড ক্যাপ কী করছে দেখুন, মাইক্রো ক্যাপ কী করছে দেখুন, দারুণভাবে তারা র্যালি দিচ্ছে। আর যারা এইসব ধরনের স্টকের মধ্যে ইনভেস্ট করেছিলেন বা এইসব ধরনের স্টক রিসার্চ করেছিলেন, যদিও ভিডিওটা আমি স্টাডি পারপাসের জন্যই বানাচ্ছি, কোনো ইনভেস্টমেন্ট গাইডেন্স একদমই নয়, তো তারাও কিন্তু সেখান থেকে ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন। আজকে তারা খুশি যে তারা সেই সব জায়গায় ইনভেস্ট করেছেন। কমেন্টে জানান যে আপনাদের পোর্টফোলিও এখন কেমন দেখতে পাচ্ছেন। দেখুন আমি নিজে গ্রিন দেখতে পাচ্ছি, আপনি কেমন দেখতে পাচ্ছেন প্লিজ 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 একটু কমেন্টে জানাবেন। বাকিদেরকেও একটু সুযোগ করে দিন যে কীরকম পরিস্থিতি চলছে এখন। তো চলুন আজকের ভিডিওতে আমরা আগামী দিনে মার্কেট কীরকম পারফর্ম করতে পারে, মার্কেটের সাপোর্ট কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, কোন লেভেলে মার্কেটের মধ্যে আমরা দেখতে পারি যে ভয় হওয়ার পসিবিলিটি রয়েছে, মানে এখান থেকে ফল করলে আরও ভয় পেয়ে যাবো, বা এখান থেকে বাড়লে মার্কেট আপট্রেন্ডে চলে যাবে, নাকি কনসলিডেশন করবে, নাকি ওই গ্যাপ যেটা ছেড়ে গেছে 23,000 লেভেলে ওটাকেই ফিল করতে ফাইনালি মার্কেট আসছে, সেটা বুঝবো। আর মার্কেট বলতে শুধু নিফটিই নয়, তার সাথে সাথে আমরা বিভিন্ন সেক্টর থেকে ডিসকাস করব, স্মল ক্যাপ ডিসকাস করব, মিড ক্যাপ ডিসকাস করব, মাইক্রো ক্যাপও ডিসকাস করব যে কোথায় অ্যাকচুয়ালি অপরচুনিটি রয়েছে। আর আজকের ভিডিওতে একটি ইউনিকও থাকবে যে যেসব সেক্টরগুলো আমরা আগের সপ্তাহ থেকে মানে লাস্ট বেশ কয়েক সপ্তাহ আমরা অ্যাভয়েডই করেছি যে এখানে অপরচুনিটি নেই, সেই ধরনের সেক্টরে বা সেই ধরনের স্টকের মধ্যেও আমরা কিন্তু অপরচুনিটি মনে হচ্ছে দেখতে পাচ্ছি। দেখুন আগের সপ্তাহে অলরেডি একটা অপরচুনিটি বলেছি, দেখুন তার রেজাল্ট, কতটা ফ্রুটফুল রেজাল্ট আপনারা পেয়েছেন, কত মানুষেরা এনজয় করেছেন, কত মানুষেরা এখান থেকে গেইন করেছেন। আর ঠিক সেইভাবেই আজকেও আমরা ভিডিওতে ডিসকাস করবো যে কোন কোন এরিয়া রয়েছে যেখানে অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিফটি কনসলিডেট করছে কিন্তু অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে থাকবে আপনাদের ফেভারিট পার্ট, স্টক নিয়ে আলোচনা, যেই স্টকগুলোর কমেন্ট আপনারা আগের সপ্তাহের ভিডিওতে করেছিলেন এবং সেখানে সব থেকে বেশি লাইক এসেছিল। আমি আজকেও বলে দিচ্ছি, আজকেও যদি আপনি চান যে আপনার স্টক নিয়ে আমরা ডিসকাস করি, তাহলে কমেন্টের মধ্যে লিখুন এবং তার রিজন দিন। শুধু কমেন্টে লিখে দিয়ে না যে এই স্টক নিয়ে আলোচনা করুন, রিজন দিন যে কেন চাইছেন আলোচনা করতে, কোনো প্রবলেম হয়েছে, রিজন লিখুন, প্রপারভাবে বোঝান যে কিসের জন্য আপনি চাইছেন যে ওই স্টক নিয়ে আমি ডিসকাস করি। এবং সেই কমেন্টের মধ্যে যদি সব থেকে বেশি লাইক আসে, আমি নেক্সট উইকের ভিডিওতে আপনার কমেন্ট পিক করবো। তো চলুন
একদমই সময় না নিয়ে আমরা একবার মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস করে বুঝে নিই যে মার্কেটের পরিস্থিতি, মার্কেটের ভিউ আগামী দিনে কী রয়েছে। তো দেখুন আমরা এটা নিফটি ডেইলি চার্ট ওপেন করে নিয়েছি। তখন ডেইলি চার্টে আমরা কি ডিসকাস করেছিলাম এর আগে, যে এই লেভেলে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টকে ব্রেক করে যখন মার্কেট পড়েছিল তখন এখানে একটা রেজিস্ট্যান্স নিতে পারে, এবং তার সাথে সাথে এই যেই আপনি গ্রিন কালার লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 EMA, ব্ল্যাক কালার লাইনটা হচ্ছে 200 EMA। তো 100 আর 200 EMA প্লাস এখানে একটা রেজিস্ট্যান্স, মানে প্রপার টেকনিক্যাল জোন এখানে মার্কেটকে রেজিস্ট্যান্স নেওয়ার। এখানে মার্কেট একটু ভোলাটাইল হতে পারে, কনসলিডেট করতে পারে, আমরা বহু আগে থেকে ডিসকাস করেছিলাম। তো এক্স্যাক্টলি দেখলাম, তাই আমরা যখন এখানেই অ্যাকচুয়ালি মার্কেট ছিল না তখনই আমি ডিসকাস করে দিয়েছিলাম যে এখানে মার্কেট ভোলাটাইল হতে পারে, কনসলিডেশনে থাকতে পারে মার্কেট। তো মার্কেট তাই করলো, ভোলাটাইল হলো, কনসলিডেশনে থাকলো। কিন্তু এবার আমাদের চিন্তার বিষয় কোন জায়গাটা নিয়ে জানেন? এবার আমাদের চিন্তার বিষয় যে এই যে জায়গাটা একটা গ্যাপ ছেড়ে গেছিলো মার্কেট, এই যে এই জায়গাটায়, এই মোটামুটি আপনি যদি দেখেন এই 23,000 লেভেল, আর এখানে এই যে গ্যাপটা ছেড়ে গেছিলো তার মধ্যে 23,500 অব্দি ফিল করেছে, মানে এই গ্যাপটাও মার্কেট আবার ফিল করতে আসবে। দেখুন আমি আগে ভিডিওতে বলেছিলাম যে এই লেভেলটা যতক্ষণ না মার্কেট পার করে নিচের দিকে ক্লোজিং দিচ্ছে, মনে রাখবেন ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ আমরা শর্ট টার্ম বেসিসেও নেগেটিভ হবো না, মার্কেটের মধ্যে পজিটিভই থাকবো। তো সেই এই লেভেল থেকে আমরা পজিটিভই আছি, মানে ভাবুন অনেক দিন হয়ে গেল আমরা কন্টিনিউয়াসলি বুলিশ ভিউ দিচ্ছি মার্কেটের মধ্যে। এবার দেখুন এই লেভেলটা ক্রস করলো না, এবার অনেকেই ভাবছেন গ্যাপ ডাউন হয়েছে, ওরে বাপরে এই লেভেলটা ক্রস করে নিচে পড়বে, আর এখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা ফিল করে দেবে, কারণ গ্যাপ ফিলিং থিওরিতে এটাই বলে যে গ্যাপ ফিল করে মার্কেট প্রত্যেকবার। কিন্তু অ্যাকচুয়ালি তাই মার্কেট কি আপ ট্রেন্ডে সবসময় গ্যাপ ফিল করে? দেখুন এখানেও মার্কেট আপ ট্রেন্ডে ছিল বলা যেতে পারে, দেখুন এখানে গ্যাপটা কিন্তু ফিল করেছে, তাহলে একটা জায়গায় গ্যাপ ফিল হলো। আচ্ছা নেক্সট আবার দেখুন এইখানে দেখুন মার্কেট আপ ট্রেন্ডে গেছিলো এই 2025 সালে, এখানে দেখুন এতগুলো গ্যাপ আছে, কোনো দিন তো ফিল করেনি না, এখানে তো গ্যাপ ফিল করেনি। কিন্তু আবার দেখুন, আবার যদি আপনি যান আরও আগে আমরা যদি চলে যাই, এখানেও দেখুন গ্যাপ রয়েছে, সেটাও কোনো দিন ফিল হয়নি, 2023-এর গ্যাপ, তাই তো? তার মানে যে গ্যাপ ফিলিং থিওরি সবসময় কাজ করে তার কোনো মানে নেই, আবার কোনো সময় কাজ করতেও পারে। তার মানে গ্যাপ যে ফিল করবে কি করবে না এটা দেখুন কেউ বলতে পারে না, কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারি। কি অ্যানালিসিস করতে পারি? যে মার্কেটের এখন ভিউ কী রয়েছে। ভিউ যদি দেখতে হয় শুধু নিফটি অ্যানালিসিস করলে হবে না, নিফটি মানে লার্জ ক্যাপ, আপনাকে স্মল ক্যাপ দেখতে হবে, মিড ক্যাপ দেখতে হবে। এই যে এখন ডোনাল্ড ট্রাম্প এটা ওটা সেটা বলছে, ইরানের সাথে এটা ওটা সেটা হচ্ছে, কোনো দিন যুদ্ধ হচ্ছে, কোনো দিন বলছে বোম মেরে দেবো, কোনো দিন বলছে না সব ঠিক আছে, মার্কেট পাত্তা দিচ্ছে? ভোটের রেজাল্টকেও মার্কেট পাত্তা দিচ্ছে যে ভোটের রেজাল্টে কী হবে না হবে? মার্কেটের তালে চলছে এখন, যেটা করার দরকার সেটাই মার্কেট করছে। তাহলে দেখুন আমরা যদি এই মুহূর্তে একবার চলে যাই নিফটি, এইটা আমরা খুলে নিয়েছি নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স। দেখুন স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে যদি দেখেন তাহলে দেখুন এর তো কোনো নামই নেই, মার্কেট রেড ক্যান্ডেল গ্যাপ ডাউন। কই স্মল ক্যাপের কি দেখুন, স্মল ক্যাপের কোনো গ্যাপ ডাউনই নেই, স্মল ক্যাপ আপ ট্রেন্ডে আছে। কিন্তু যদি স্মল ক্যাপের একটু চার্ট অ্যানালাইজ করি আমরা, এটা উইকলি চার্ট যদি আমরা ওপেন করে নিই তাহলে দেখবেন যে উইকলি চার্টের মধ্যে এটা একটা প্রপার ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স আছে, আর এখানেও একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে। এবার মার্কেট কিন্তু যে ক্লোজিংটা আগের দিন দিয়েছে দারুণ দিয়েছে ক্লোজিং। আর ডেইলি চার্টে যদি স্মল ক্যাপ দেখেন তাহলে দেখুন স্মল ক্যাপের মধ্যে একটা প্যাটার্ন আপনি লক্ষ্য করুন সুন্দরভাবে। দেখুন এখান থেকে ফল করলো, এই জায়গাটায় মার্কেট রেজিস্ট্যান্স নিল, আবার এখান থেকে ফল করলো, উঠলো, আবার এখানে একটু রেজিস্ট্যান্স নিল, তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। তার মানে কি একবার আমরা জানি কি রেজিস্ট্যান্সকে ব্রেক করলে মার্কেট সেটা সাপোর্ট নাই। কথার কথা যদি মার্কেট নেগেটিভ হয়েও যায়, কথার কথা ধরে চলছে, যদিও পসিবিলিটি খুব লোই লাগছে, কিন্তু যদি হয়েও যায় মার্কেট যদি এখান থেকে ফল করে তাহলে কী করবে? রিট্রেস করবে, ফলের তো ব্যাপার নেই, এখানে এসে একবার রিট্রেস করবে বা এখান থেকে ঘুরবে মার্কেট, তাই না? এটাই সবচেয়ে হেলদি মার্কেট। কিন্তু যদি এই লেভেলের উপরে যদি মার্কেট একটা ক্লোজিং নেক্সট দিন দিয়ে দেয়, মানে সোমবার বা মঙ্গলবারের মধ্যে কোনো একদিন, তো সোমবার দিন একটু রেজিস্ট্যান্স নিল দিয়ে এখানে ক্লোজিং দিয়ে দিল, তাহলে মার্কেটের ভিউ বুঝতে পারছেন তো যে মার্কেট কোন দিকে যেতে পারে আগামী দিন। স্মল ক্যাপ 250 ইন্ডেক্স, আবার যদি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স যদি দেখেন, এটা আমরা ডেলি চার্ট দেখছি, দেখুন এটাও তো টপ থেকে নিচেই আছে, কিন্তু দেখুন এই ট্রেন্ড লাইনের ব্রেকআউট এখানে দিয়েছে, এইখানে এই যে রেজিস্ট্যান্স জোনটা ছিল তার ব্রেকআউট দিয়েছে, তাহলে এখানেও দেখুন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন তারও ব্রেকআউট দিয়েছে, মানে এদিকে নিফটি যদি স্মল ক্যাপ 250 দেখেন তাহলে মনে হচ্ছে না রেজিস্ট্যান্সের কাছে আছে, কিন্তু যদি 100 দেখেন, নিফটি 100 যদি দেখেন স্মল ক্যাপ 100, তাহলে দেখুন তার রেজিস্ট্যান্সকে পার করে দিয়েছে। মানে একদিকে স্মল ক্যাপ 250 মানে বড় ইন্ডেক্স বলছে, যেখানে 250টা কোম্পানি রয়েছে, সে বলছে একটু রেজিস্ট্যান্স নিচ্ছি বা একটু ভোলাটাইল হবো আমি ওই জায়গাটায়, কিন্তু নিফটি 100 বলছে যে না ব্রেকআউট পার করে দিয়েছে, মানে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তাহলে মার্কেটকে কি একটু বিয়ারিশ মনে হচ্ছে নাকি বুলিশ মনে হচ্ছে? কমেন্টে জানান আপনি। আর তো এখানেও যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল নেক্সট দিন দেখতে পাই তাহলে তো ভিউ বুঝতেই পারছেন কী হতে পারে। নেক্সট আমরা যদি নিফটি মিড ক্যাপ দেখি, মিড ক্যাপ আবার অল টাইম হাই ব্রেকআউট দিয়ে দিয়েছে। দেখুন এখানে অল টাইম হাই যেই ছিল না সেটা ব্রেকআউট দিয়েছে আগের দিন, এবং যদিও একটা ছোট্ট রেড ক্যান্ডেল বানিয়েছে, যদি রিট্রেস করে উপরে যায় তাও ভালো, তো এখানে রেড ক্যান্ডেল বানিয়েও যদি উপরে যায় তাও ভালো, যেখানেই যাক না কেন ভালো। আগামী 2-3 দিন যদি আমরা মনে হয় একটু কনসলিডেশন করছে, চাপ নেই, স্টক স্পেসিফিক দেখুন। আর স্টক কী করে খুঁজবেন? স্টক বাছাই করার জন্য ভিডিওটা দেখে নিন এই মুহূর্তে, সঠিক টাইম বুঝতে হবে যে কোন টাইমে সুইং ট্রেডিং করতে হয়, তার জন্য এই ভিডিওটা অবশ্যই চেক আউট করুন। 5 মিনিটে সুইং ট্রেডিংয়ের স্টক খুঁজে নেবেন আপনি। তো আমরা কি দেখলাম,
নিফটি মিড ক্যাপেও আমাদেরকে বুলিশ শাইনি দেখাচ্ছে। একটা ইউনিক জিনিস দেখলেন তো, কোথায় আমরা নিফটি দেখছি যে নিফটির অবস্থা দেখুন, নিফটি রেড ক্যান্ডেল বানাচ্ছে, ভোলাটাইল আছে, কনসলিডেশন করছে, কিন্তু আবার কোথায় দেখুন, আবার আপনি যদি নিফটি মিড ক্যাপ দেখেন, মিড ক্যাপটার অল টাইম হাই দিয়েছে। বুঝতে পারছেন, বয়স্ক মানুষ দুটো কাজ করছে না, কিন্তু পাড়ার যে ইয়াং জেনারেশন রয়েছে তারা প্রত্যেক দিন কাজে যাচ্ছে এবং কাজ করছে। বুঝতে পারছেন তো। আর তার সাথে আমরা যদি মাইক্রো ক্যাপ দেখি, দেখুন মাইক্রো ক্যাপকে যদি খুব ভোলাটাইল হয়, কিন্তু এটাও দেখুন ট্রেন লাইনে ব্রেকআউট দিয়েছে, এই রেজিস্ট্যান্সের ব্রেকআউট দিয়েছে এবং প্রপার একটা রেজিস্ট্যান্সের কাছে আছে, যদিও একটা রেড ক্যান্ডেল বানাচ্ছে। এবার আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনে কীরকম ক্যান্ডেল বানায়। কিন্তু যদি উইকলি দেখি, স্ট্রং ক্যান্ডেল, দারুণ স্ট্রং ক্যান্ডেল। তো একটু যদি রিট্রেস করে উপরে যাই ভালো, এখানে যদি গ্রিন ক্যান্ডেল বানাই ভালো, যেটাই করুক ভালো। তো ঠিক আছে, ভয় পাওয়ার মতো বিশেষ সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি না। এবং তার সাথে সাথেও আরেকটা জিনিস কি, লোকেরা ভয় অ্যাকচুয়ালি পাচ্ছে কেন, এই দেখুন এফআই ডিআই সেল করছে, এফআই সেল করেছে আবার আগের দিন, আবার ডিআই বাই করেছে 6,000 কোটি টাকা, এফআই 4,000 সেল করেছে, তার আগের দিন আবার এফআই সেল করেছিল 300 কোটি টাকা, ডিআই বাই করেছে 400। মানে ফাইট চলছে, বুঝতে পারছেন, এফআই যা সেল করছে ডিআই তার ডাবল বাই করছে, মানে এই ধরনের ফাইটিং চলছে। আর আমরা অলরেডি আগে অনেক ভিডিওতেই ডিসকাস করেছি, আমরা ইয়ারলি ডেটাও দেখে ডিসকাস করেছি যে এফআইদের বিশেষ আর ভূমিকা নেই মার্কেটে। মানে লাস্ট 10 বছরে যদি দেখেন, এফআইরা মাত্র 2 বছর ভারতে ইনভেস্ট করেছিল, 10 বছর ধরে সেলই করে গেছে এফআই, 10 থেকে 12 বছর কন্টিনিউয়াসলি সেল করেছে। মার্কেটের কোনো পাত্তা পেয়েছেন? মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো এফআইদের ব্যাপারে বিশেষ ভাবার দরকার নেই, ওদের কাজই হচ্ছে সেল করা, ওদের আস্তে 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 ক্যাপিটাল বার করে নিচ্ছে দেশ থেকে। তো ঠিক আছে, তাদের খুব একটা প্রবলেম নেই, ডিআই হোল্ড করছে মার্কেটকে। মানে ইন্টারনাল ইনভেস্টর কিন্তু এই মুহূর্তে মার্কেটকে স্ট্রংলি ধরে আছে, যেটা কিন্তু আপনাকে মানতেই হবে। আর নেক্সট আপনি যদি দেখেন যে এখন একটা রেজাল্টের সিজনে চলছে, দেখুন বিভিন্ন কোম্পানির রেজাল্ট চলে আসছে, যেমন 480টা কোম্পানির রেজাল্ট যারা দিয়েছে পজিটিভ গ্রোথ দেখিয়েছে, 217টা নেগেটিভ গ্রোথ দেখিয়েছে, 20টা নিউট্রাল। তার মানে বলতে পারেন পজিটিভ প্লাস নিউট্রাল মিলিয়ে 500টা কোম্পানি হয়ে গেছে, মানে প্রায় 70%-এর ধারে কাছে কোম্পানি পজিটিভ রয়েছে। আর যদি গ্রোথ দেখেন, রেভিনিউ 10%, আমি তো বলেছি 10% হলে ভালোই, এবিটটা গ্রোথ একটু বেটার হতে পারে, আর অপারেটিং প্রফিট মার্জিনও 10%। তার মানে কি, কোম্পানির রেজাল্টও ভালো পাবলিশ করছে, বিভিন্ন লার্জ ক্যাপ কোম্পানি অলরেডি রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। তো আগামী দিনে যে কোম্পানি ফান্ডামেন্টাল ওয়াইজও যেটা দেখতে পাচ্ছি, মানে আর্নিংস যেটা দেখতে পাচ্ছি, সেটা ভালো হতে দেখতে পাচ্ছি, এটা মার্কেটকে আগামী দিনে ফুয়েল দিতে পারে। তো তাহলে এখন কি বলছেন যে মার্কেটের মধ্যে কি রয়েছে, মার্কেটের মধ্যে সেল করে দেওয়ার টাইম নাকি ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে? আর যদি আপনিও আমার সাথে সহমত হন যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে, তাহলে ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে জেরোধার লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস জেরোধাতে অ্যাকাউন্ট ওপেন করে নিন। এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার একটিও এক্সট্রা টাকা কাটে না। আমাদের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, বরং একটা সুবিধা পাবেন যে আগামী দিনে যদি আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি আমাদের জেরোধা টিমের সাথে কথা বলবো এবং সলভ করে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এখনই যান ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে জেরোধাতে অ্যাকাউন্ট ওপেন করে নিন। তাহলে মার্কেটের ওভারঅল ভিউ বুঝলাম যে আমরা বুলিশ রয়েছি। এবার আমরা যদি সেক্টর স্পেসিফিক একবার ডিসকাস করি, দেখুন আমরা সেক্টর স্পেসিফিক একটা উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। দেখুন আমরা বেশ কিছু সপ্তাহ ধরে প্রায় আমরা এই নিফটি কমোডিটি একদম নিচের লেভেল থেকে ডিসকাস করছিলাম, যেখানে অপরচুনিটি রয়েছে, সুইং ট্রেডিং অপরচুনিটি রয়েছে, কিন্তু কমোডিটিতে উইকলি চার্টে দেখছে এবার রিজেকশন পাচ্ছে। তো ফাইনালি আর কমোডিটিতে সুইং ট্রেডিং করবো না। যারা ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন প্লিজ একটু কমেন্টে জানান, ভালো লাগবে তো আমারও, যে আমার ভিডিও দেখে আপনারা স্টক মার্কেটে কিছু শিখেছেন বা এখান থেকে প্রফিটেবল হয়েছেন বা এখান থেকে অ্যাকচুয়ালি নিজেরা লার্নিং নিয়ে নিজেরা ট্রেড করেছেন, গেন করেছেন। তো যাই হোক, লার্নিং পারপাসেই ভিডিও, ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একদম নয়। তো কমোডিটি এখন আর দেখবো না, কমোডিটিকে এবার বাধ্য বেশ 3-4 সপ্তাহ হলো, এবার একটু বাধ্য, এবার দেখি নেক্সট প্যাটার্ন কী বানাচ্ছে, তারপর আবার ডিসকাস করা যাবে। আর যদি দেখি নিফটি মেটাল, তো মেটালও মোটামুটি উপর থেকে রিজেকশন নিচ্ছে, তো মেটালকেও এই মুহূর্তে আমরা একটু অ্যাভয়েড করবো যেহেতু কশাস রয়েছে। কিন্তু দেখুন নিফটি মেটাল আমরা এইসব লেভেল থেকে ডিসকাস করছি, কতটা বেড়েছে দেখুন। যাই হোক, আশা করছি এনজয় করেছেন। আর নেক্সট হচ্ছে কি, এবার নিফটি ইনফ্রাতে আমরা কিন্তু বুলিশই ছিলাম, এখনও বুলিশ রয়েছে। তো ইনফ্রা থেকে আপনি দেখতে পারেন, কারণ ইনফ্রা বেশ সুন্দর প্যাটার্ন বানাচ্ছে, এটা গ্রিন ক্যান্ডেলের প্যাটার্ন। এবং দেখুন মার্কেটের মধ্যে এটা রিজেকশন থাকা সত্ত্বেও নেক্সট দিন যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটা হল্টিং ক্যান্ডেল, এবং খুব ভালো লাগছে কিন্তু দেখে। দেখুন মার্কেটে দুটো টাইমে অপরচুনিটি পাওয়া যায়, 1 নম্বর মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, আর 2 নম্বর যখন মার্কেট কনসলিডেশন ফেজে থাকে। তার মানে কি, মার্কেট এখন রেডি হচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। আর অপরচুনিটি পাওয়া কখন যায় না, যখন ফলিং নাইফ হয়, একদম নিচে পড়ছে, তখন পাওয়া যায় না। তখন যখন নিচের লেভেলে ভ্যালুজন হয়, তখন হয়তো লং টার্ম ইনভেস্টমেন্ট হয়, কিন্তু সেটা অন্য বিষয়। নর্মালি আপ ট্রেন্ড এবং কনসলিডেশন সব থেকে বেস্ট টাইম সুইং ট্রেডিং করার, ইনভেস্টমেন্ট অপরচুনিটি খোঁজার বেস্ট টাইম এটা। তো এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি। তো ইনফ্রাকে আপনি নজরে রাখতে পারেন। আচ্ছা, গাইডলাইন পারপাসের জন্য আমি স্টক আপনাকে ডাইরেক্টলি বলছি না, কিন্তু আপনি স্টক কী করে বাছাই করতে হবে তার আমি ভিডিও বানিয়েছি, অবশ্যই এই ভিডিওটা চেক আউট করুন। 5 মিনিটে আপনি স্টক খুঁজে বার করতে পারবেন, যেভাবে আমাদের বাকি ভিউয়ার্সরা স্টক খুঁজে বার করেন আপনিও পারবেন, গ্যারান্টি দিচ্ছি, খুবই ইজি প্রসেস আপনার জন্য।
তো দেখে নেবেন, চেক আউট করবেন। আর নেক্সট হচ্ছে নিফটি অটো বেশ ভালো লাগছে। অটোর একটা মজার জিনিস দেখুন, এইখানে রেজিস্ট্যান্স পেয়েছিল, বেশ কিছু সপ্তাহ ধরে কাটিয়েছে। দেখুন স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট অটোর মধ্যে, নজরে রাখুন। আমি অটো বেশ কিছু সপ্তাহ ধরে বলছিলাম, মানে লাস্টের 3-4 সপ্তাহ ধরে বলছিলাম যে অটোতে নজর রাখার দরকার নেই, অটোতে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুব একটা পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন সুইং ট্রেডিং অপরচুনিটি দেখা যাচ্ছে, তাই বলছি। যদিও স্টাডি নিজের মতো করে নেবেন আপনি। নেক্সট হচ্ছে কি নিফটি পিএসইউ ব্যাংক, না ভালো লাগছে না। আইটিতে লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু আইটির মধ্যে আমরা সুইং ট্রেডিং দেখতে পাচ্ছি না, তো ভালো লাগছে না। নেক্সট হচ্ছে কি নিফটি ব্যাংক, না ভালো লাগছে না। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, দেখুন সব উইকলি চার্ট দেখাচ্ছে, ভালো লাগছে না, চার্ট প্যাটার্নই ভালো লাগছে না, মানে কোনো হায়ার হাই প্যাটার্ন নেই এর মধ্যে। নিফটি প্রাইভেট ব্যাংক ভালো লাগছে না। নিফটি ডিফেন্স, আচ্ছা নিফটি ডিফেন্স নিয়ে আমি প্রচুর সপ্তাহ ধরে, মানে যখন এইখানে নিফটি ডিফেন্স ছিল তখন থেকে আমি ডিসকাস করেছি আপনাদের সাথে, যারা জানেন তারা অলরেডি ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন। তখন থেকে বেড়েছিল প্রায় 30% ধারে কাছে ডিফেন্স বেড়েছে, মানে বুঝতে পারছেন একটা সেক্টর 30% বেড়েছে, মানে যদি কোনো স্টকে আপনি টাকা লাগাতেন ওই টাইমে, তাহলে হয়তো আপনি আরও ভালো ফ্রুটফুল রেজাল্ট পেতেন। তো দেখুন ডিফেন্সে এই মুহূর্তে তার অল টাইম হাইয়ে ব্রেকআউট দিয়েছে এবং খুব স্ট্রং ক্যান্ডেলে ডিফেন্স ব্রেকআউট দিয়েছে, এবং থিমও রয়েছে ডিফেন্স, যে আগামী দিনে মার্কেটে এই থিম গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করছে, এবং থিম নিয়ে আমি ডিসকাস করেছি অলরেডি, আমি আর বড় করছি না ভিডিওকে। তো নিফটি ডিফেন্স সুইং ট্রেডিংয়ের জন্য নজরে রাখবেন। তারপর হচ্ছে নিফটি আপনার এনার্জি ইন্ডেক্স, না এনার্জি ইন্ডেক্স একটু আমরা কশাস থাকবো এই টাইমে, অলরেডি এনার্জি ইন্ডেক্স নিয়ে কথা বলে দিয়েছি, এবার কিন্তু কশাস হয়ে যাওয়ার টাইম, এখন সুইং ট্রেডিং অপরচুনিটি আর খুঁজবো না। নেক্সট হচ্ছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, না ভালো লাগছে না। তারপর হচ্ছে নিফটি পিএসসি, এই ইন্ডেক্সটা আমি অনেক দিন ধরে অ্যাভয়েড করেছি, ফাইনালি কিন্তু এই ইন্ডেক্সেও চান্স এসেছে বলে মনে কিন্তু একটু হচ্ছে, তাই নজরে রাখুন নিফটি পিএসই ইন্ডেক্স, নিফটি পিএসই, ঠিক আছে। তো এই ইন্ডেক্সটা একটু নজরে রাখুন, আমি কিন্তু উইকলি চার্ট আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে নেক্সট হচ্ছে তার সাথে সাথে আপনার হচ্ছে নিফটি কনজিউমার ডিউরেবলস, না ভালো লাগছে না, ভোলাটাইল হতে পারে আর কি। তারপরে নিফটি হেলথ কেয়ার, দেখুন হেলথ কেয়ার আমরা এই সব লেভেলে ডিসকাস করেছি, মানে যখন 14,000 15,000 ধার কাছে চলছিল তখন ডিসকাস করেছি। তো আমি আগের সপ্তাহে কি বলেছিলাম যে দেখুন হেলথ কেয়ারে আমি এতদিন ধরে অ্যাভয়েড করেছি, কিন্তু আগের সপ্তাহে আপনাকে বলেছিলাম যে আমার যেন মনে হচ্ছে যে হেলথ কেয়ারটা এবার কিন্তু তার স্ট্রং সাইন দেখাচ্ছে, মানে স্ট্রেংথ দেখাতে শুরু করেছে। তা হেলথ কেয়ার আমি এতদিন ধরে বলছিলাম হেলথ কেয়ার ঝিমানো রয়েছে, ভালো লাগছে না, এটা ওটা সেটা বলছিলাম। যদি নিফটি হেলথ কেয়ার সেক্টর বাড়ে, সেই স্টকটা সব থেকে বেশি বাড়ার পসিবিলিটি রয়েছে, তো বিশেষ নজর রাখুন এবং সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যেতে পারে। তো বুঝতে পারলেন কেমন ফ্রুটফুল ছিল এই ভিডিওটা, অলরেডি অপরচুনিটি পাওয়া গেল, ব্রেকআউট দিয়ে দিল হেলথ কেয়ার। আর তার সাথে আমরা হেলথ কেয়ারের সাথে যদিও কনজামশন ভালো লাগছে না, আরেকটা ডিসকাস করেছিলাম হেলথ কেয়ারের সাথে ফার্মা, যখন কেউ ফার্মা নিয়ে ডিসকাস করছিল না তখন আমরা কিন্তু ডিসকাস করেছিলাম যে ফার্মা ভোলাটাইল অবশ্যই রয়েছে, কিন্তু অপরচুনিটি রয়েছে। গত সপ্তাহের ভিডিও দেখুন আপনি, ফার্মা আর হেলথ একটু মনে হচ্ছে নজর দেওয়ার টাইম চলে এসেছে, আমার যেটা মনে হচ্ছে। তো অলরেডি হেলথ কেয়ার আর ফার্মার মধ্যে ট্রিমেন্ডাস র্যালি কিন্তু আমরা দেখতে পেলাম, তো এটাই আমাদের নজরে থাকবে। এটাও তার অল টাইম হাইয়ের ব্রেকআউট দিয়ে দিয়েছে, আমরা যদি এখানে একটা দাগ টেনে নিই, এটাও তার অল টাইম হাই, এখানে তার ব্রেকআউট অলরেডি রয়েছে। তো ফার্মা এইগুলো সেক্টরের দিকে নজর রাখতে পারেন। তারপরে রয়েছে এফএমসিজি, না ভালো লাগছে না, আর রিয়েলটি ভালো লাগছে না। তো আর তার সাথে সাথে আর রয়েছে আপনার সার্ভিসেস, এটাও ভালো নয়। তারপরে মিডিয়া তো একদমই ভালো নয়, ভালো লাগছে না। তো যেই সেক্টর নিয়ে বললাম আজকে কথা, সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি রয়েছে, সেই সেক্টর নিয়ে স্টাডি করুন। অবশ্যই স্টাডি পারপাসের জন্য ভিডিও, ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একদম নয়, নিজেরা রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন। তো আশা করছি আমি আমার মার্কেটের ভিউ, সেক্টরাল ভিউ, কোন কোন সেক্টরে আমি বুলিশ রয়েছি, সব কিছুই আপনাকে বোঝাতে পারলাম। তো আশা করছি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি ফ্রুটফুল রেজাল্ট পান নিজের পোর্টফোলিওতে, নিজের লাইফে, তাহলে প্লিজ সেটাও আগামী সপ্তাহে ভিডিওতে একটু কমেন্টে জানিয়েন যে আমরা ফ্রুটফুল রেজাল্ট পেয়েছি এখান থেকে বা কোনো অপরচুনিটি পেয়েছি। তো চলুন এবার আসছে আপনাদের ফেভারিট পার্ট, স্টক নিয়ে আলোচনা, যেই স্টকগুলো আপনারা গত সপ্তাহের ভিডিওতে কমেন্টে জানিয়েছিলেন। তো আমাদের ফার্স্ট কমেন্ট মিস্টার প্রখিরা বলেছেন যে দাদা রিলায়েন্স পাওয়ার নিয়ে কিছু বললেন না তো অ্যাকচুয়ালি ইনি কমেন্ট করেছিলেন, মেবি যতদূর মনে পড়ছে বোধহয় ইনি কমেন্ট করেছিলেন রিলায়েন্স পাওয়ার আর ইনফ্রা। তো রিলায়েন্স ইনফ্রা নিয়ে বলেছিলাম, পাওয়ার নিয়ে বলিনি। তো ঘটনা দুজনেরই সমান। দেখুন আমি যখন রিলায়েন্সের চার্ট দেখছিলাম, রিলায়েন্স পাওয়ারের, তখন চার্টের মধ্যে তো টপ খুঁজে পাচ্ছিলাম না, মানে অল টাইম হাই কোথায় খুঁজেই পাচ্ছিলাম না। তারপর আমাকে উইকলি চার্ট করতে হলো, ডেইলি থেকে উইকলি চার্ট করে দেখলাম তার অল টাইম হাই ছিল প্রায় ওই 2008-এর ধারে কাছে, আর সেটাও ছিল কত লেভেলে, ওই 310-12 লেভেলে। আর এখন সেই স্টকটা নিচে পড়েছিল কত পার্সেন্ট জানেন? আমরা যদি চেক করে দেখি, সেই স্টকটা একদম তার টপ থেকে নিচে প্রায় 90% উপরে পড়েছিল। আর এখনও যেখানে ট্রেড করছে, এটা করছে 90%-এর ধারে কাছে ট্রেড করছে, মানে 90% ফল করে বসে আছে স্টকটা। আর ভাবুন মানুষেরা এইসব ধরনের স্টকে পেনি স্টক ভেবে ইনভেস্টমেন্ট করছে। দেখুন পেনি কেন হয়েছে এটা বুঝতে হবে। কোনো স্টকের দাম 30-32-এ চলছে, সে হয়তো টপেই আছে, ঠিক আছে, সে পেনি মানলাম, সে পেনি স্টক ভালো হলেও হতে পারে, জানি না এখন। কিন্তু যে স্টক 300 থেকে 30-এ পড়ে গেছে, 90% ডাউন হয়ে গেছে, সেই স্টককেও পেনি স্টক বলে ইনভেস্টমেন্ট করবো আমরা?
এটা কি বুদ্ধিমানের পরিচয় হবে অ্যাকচুয়ালি আমাদের জন্য? আপনারাই বিচার করুন। আর যদি এই স্টকের আমরা ফান্ডামেন্টাল ডিসকাস করি, রিলায়েন্স পাওয়ার অলরেডি পাওয়ার সেক্টরে নিয়ে এরা কাজকর্ম করে, যাই হোক আমরা বেশি ডিটেলে গেলাম না। তো কোয়ার্টারলি রেজাল্টে চেক করুন, দেখুন 2022 থেকে কন্টিনিউয়াসলি নেগেটিভ, কখনো পজিটিভ, 3, 2, 4, 10, 12 মাইনাস মাইনাস এইসবে গ্রো করেছে। আর আপনি যদি দেখেন প্রফিটও মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে একদম যাতা অবস্থা। যদি মাঝে কয়েকটা কোয়ার্টারে ভালো প্রফিট করেছিল তখন স্টকটা হয়তো একটু বেড়েও ছিল, কিন্তু একটু বাড়লার কত বাড়বে, 90% পড়ে আছে। বুঝতে পারছেন তো, মানে ফান্ডামেন্টাল কী অবস্থা। আর আপনি যদি দেখেন 2008 অব্দি ডেটাই নেই আমার কাছে যদিও স্ক্রিনারের মধ্যে, তো আমরা 2014 থেকেও যদি দেখি, 2014 থেকে 5,000 থেকে বাড়তে বাড়তে 7,000, মানে 2014 থেকে 2025 অব্দি এই 10 বছরে এই কোম্পানি কত গ্রো করলো তার সেলস, 5,000 থেকে 7,000। মানে যদি আপনি ইনফ্লেশনকে ধরে চলেন তাহলে অলরেডি গ্রোথই করেনি, বরং ডিগ্রোথ করেছে অ্যাকচুয়ালি। আর যদি দেখেন যে গ্রোথ পার্সেন্টেজ, সেও খুব খারাপ অবস্থা। আর একটা মজার জিনিস যদি আপনি দেখেন, যদি এই কোম্পানির আমরা ইনভেস্টার চেক করি তাহলে দেখবেন 2017-তে, মানে ইয়ারলি ডেটা চেক করছে অ্যাকচুয়ালি, করা দরকার ইয়ারলি এখানে। তো 2017-তে প্রোমোটারের কাছে ছিল 75% স্টেক, দারুণ ব্যাপার। 18-তেও ছিল, 19 থেকে কমতে লাগলো 56, তারপর কমতে 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 24-25-এ চলে এসেছে। আর যদি আপনি দেখেন যে এফআইএসদের স্টেক মোটামুটি 14% আছে, একটু বেড়েছে। ডিআইদের স্টেক মোটামুটি 3%-এর ধারে কাছে আছে, এমন কিছু নাই। কিন্তু পাবলিক হোল্ডিংয়ের একটা মজার জিনিস দেখুন, পাবলিক হোল্ডিং 2017-তে ছিল 13-14%, বাড়তে 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 60% অবধি চলে গেছিলো পাবলিক হোল্ডিং। মানে পাবলিকরা এই কোম্পানির মালিকের মতো দেখাচ্ছে, মানে 50%-এর উপরে হোল্ডিং রাখছে পাবলিকরা, আর মালিকের কাছে 50% হোল্ডিং নেই। মানে বুঝতে পারছেন তো এই ধরনের কোম্পানি নর্মালি কী রকম আমাদেরকে ফান্ডামেন্টাল বলছে। ফান্ডামেন্টালি দেখুন উইক দেখাচ্ছে, সোজা কথাই যদি বলতে হয়। কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন কি না, সেল করবেন কি না, তার গাইডেন্স কিন্তু আমি দিচ্ছি না। ফান্ডামেন্টাল যেটা বলছে, এই ধরনের ফান্ডামেন্টাল যেসব কোম্পানির হয় তাদেরকে স্ট্রং শো করে না, তারা নর্মালি এটা উইকনেস বলেই আমরা ধরে চলি। যদি কোম্পানির কাছে প্রোমোটার কাছে বেশি স্টেক থাকে, ডিআইয়ের কাছে থাকে, এফআইআর কাছে থাকে, তখন আমরা সেটাকে স্ট্রং বলে নর্মালি ধরে চলি। তো আশা করছি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। তো আমাদের নেক্সট কমেন্ট মিস্টার গেমার ক্রিস লিখেছেন যে দাদা প্লিজ আইটিসি স্টক নিয়ে কিছু ফিউচার্সকে গ্রোথ বা পোটেন্সিয়াল আছে কিনা বলো। আইটিসি স্টক নিয়ে উনি জানতে চাইছেন। তো দেখুন গ্রোথ বা পোটেন্সিয়াল আছে কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি করতে পারি। তো আইটিসি যদি আমরা দেখি, তো আইটিসি মোটামুটি ধরুন 2023 থেকে ভালো পারফর্ম করছে না, ওই একটা জায়গায় কনসলিডেট করেছিল 2023 থেকে 24 অবধি, তারপরে আইটিসি কন্টিনিউয়াসলি ফল করেছে। যদি তার টপ থেকে ধরি তাহলে আইটিসি মোটামুটি তার টপ থেকে এখনো পর্যন্ত ওই 38% 40%-এর ধারে কাছে ফল করে আছে। আচ্ছা এবার দেখি যদি আমরা আইটিসির ফান্ডামেন্টালে যাই, তাহলে ফান্ডামেন্টাল দেখবেন যে 2022-এর পর থেকে কিন্তু স্টকটা বেড়েছে 23 অবধি, কিন্তু ফান্ডামেন্টাল দেখুন ওই 3-6%-ই বেড়েছে। মানে এমন কিছু গ্রোথ করেনি, কিন্তু স্টকের প্রাইস গ্রো করেছে। মানে আলটিমেটলি ফান্ডামেন্টালি স্টক খুব স্ট্রং না হলেও প্রাইস ওয়েতে বেড়েছে। মানে এর গ্রোথ পার্সেন্টটা এরকমই, মানে বড় কোম্পানি তো গ্রোথও সেরকমই। ছোটো কোম্পানি হলে 20% গ্রোথ আমরা ভাবতে পারি, কিন্তু বড় কোম্পানি হলে নর্মালি 7-10% গ্রোথও অনেক ব্যাপার। কিন্তু দেখুন জুনের পর থেকে মাইনাস, আবার 3%, আবার মাইনাস, আবার 3%, তো মাইনাস প্লাস 3-2 এইভাবে বেড়েছে, বাড়া কমা হয়েছে। মাঝে দেখুন 10% 20% বেড়েছে, তখন দেখবেন স্টকও একটু বেড়েছিল, কনসলিডেট করেছিল, বেড়েছিল, এরকম হয়েছে। আবার যদি প্রফিট দেখেন তাহলে প্রফিটও মোটামুটি একই আছে, মানে 2 বছর ধরে প্রফিট স্ট্যাগনেন্টই আছে, 2 থেকে 3 বছর ধরে স্ট্যাগনেন্ট প্রফিট। মানে আপনি যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন তাহলে এমন কিছু প্রফিট কিন্তু স্টকের মধ্যে নেই। তো ফান্ডামেন্টালি এটা স্ট্রং সাইন তো নয়। আর আপনি যদি প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটে দেখেন তাহলে 2014 থেকে কিন্তু কোম্পানিটা বেড়েছে ভালো, মানে 35 কোটি থেকে 70 কোটি টাকায় করে দিয়েছে। কিন্তু মার্চে 2023-এর পর থেকেও গ্রো করেছে, কিন্তু বিরাট ফাস্টে গ্রো করেছে তা নয়, কিন্তু গ্রো করেছে। আর অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু কন্টিনিউয়াসলি হোল্ড করছে। এবার আপনি যদি দেখেন এর ইনভেস্টারদেরকে দেখেন তাহলে সেটাও ঠিকঠাকই আছে। মানে এফআই হোল্ডিং অবভিয়াসলি একটু কমেছে, কিন্তু ওভারঅল খারাপ নয়। মানে কারণ পাবলিকদের কাছে দেখুন না, পাবলিকদের কাছে এমন কিছু স্টেক নেই, 14 থেকে 15% 16%ই আছে। তাহলে তাও এই স্টকটা ভালো পারফর্ম কেন করছে না? দেখুন এটার পিছনে রয়েছে গভর্নমেন্ট পলিসি। দেখুন এখানে কি বলছে যে সিগারেটের ট্যাক্স বেড়েছে, কারণ আপনি জানেন গভর্নমেন্ট সিগারেটের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আর আইটিসির যে বিজনেস সেটা তো ধরুন আলটিমেটলি ওদের হোটেল বিজনেসকে আলাদা করে দিয়েছে, ডিমার্জ করে দিয়েছে। তো আইটিসির যে বিজনেস ছিল তার মধ্যে এই মুহূর্তে সিগারেটের প্রফিটেবিলিটি উপর বেশি ডিপেন্ড করে। তো সিগারেটের যেহেতু ট্যাক্স অনেকটা বাড়িয়ে দেয় গভর্নমেন্ট 1 ফেব্রুয়ারি পর থেকে, তার জন্য এর উপর ইম্প্যাক্ট পড়েছে। তার জন্য আইটিসি স্টকের মধ্যে আগামী দিনের আর্নিং গ্রোথ খারাপ দেখতে পাচ্ছে মানুষে। তারপরে কি বলছে, গুড রেজাল্ট, মানে আইটিসির রেজাল্ট ভালো থাকলেও সবাই এই মার্কেটে এই স্টককে ইগনোর করছে। কেন? কারণ এটা প্রেডিক্ট করছে মার্কেট। মানে কী হয় বলুন তো, মার্কেট সবসময় যে রেজাল্ট ভালো করছে বলে মার্কেট চলে না, মার্কেট অনেক সময় অ্যান্টিসিপেশনেও চলে। যে অ্যান্টিসিপেট করছে সবাই যে এই যে ট্যাক্স বাড়ার কারণে আইটিসির ভলিউম খারাপ হয়ে যাবে। আর আইটিসির মধ্যে সবথেকে বেশি বিজনেস আপনার সিগারেট ইন্ডাস্ট্রি থেকে আসে। এফএমসিজি অবশ্যই স্ট্রাগল করছে, কিন্তু সেখান থেকেও পায় প্রফিট, কিন্তু সবথেকে বেশি সিগারেট থেকে আসে। এবার সবথেকে বেশি যেখান থেকে প্রফিটেবিলিটি আসে সেই প্রফিটটাই যদি একটু ডাউন হতে শুরু করে বা আমাদের মনে হয় যে ফিউচারে ডাউন হবে, তাহলে স্টকের মধ্যে বিটিং হয়। আর আইটিসির ক্ষেত্রেও তাই হচ্ছে। তো ওভারঅল ফান্ডামেন্টালি মোটামুটি ব্যালেন্সড কোম্পানি লাগলেও
এই মুহূর্তে অ্যান্টিসিপেশনের জন্য স্টকের মধ্যে বিটিং চলছে। তো আশা করছি আইটিসির যে প্রবলেমটা, মানে গভর্নমেন্ট ওয়াইজ যে প্রবলেম বা ট্যাক্স ওয়াইজ যে প্রবলেম, সেটা আপনাকে বোঝাতে পারলাম আমি। তো এরপরে আমাদের নেক্সট কমেন্ট মিস্টার রাহুল মন্ডল বলেছেন যে উইপ্রো নিয়ে একটা ডিটেল ভিডিও বলো, আর না হলে একটা ডিটেলে ভিডিও বানাও। তো ঠিক আছে, উইপ্রো নিয়ে একটু ডিসকাস করা যাক। দেখুন, উইপ্রো আমরা যদি দেখি ডেটা, তাহলে আমরা চার্ট ওয়াইজ যদি বলি, তাহলে উইপ্রো মোটামুটি 2021-এর পর থেকে ভালোভাবে ফল করেছিল। আর আমরা যদি তার টপ থেকেও চেক করি উইপ্রোকে, প্রায় 45%, মানে 50% উপর পড়ে গেছিলো। তো এই মুহূর্তে 45% ডাউন রয়েছে। মানে যখন মার্কেট তার অল টাইম হাইয়ের কাছাকাছি আছে, বিভিন্ন সেক্টর অল টাইম হাই, মিড ক্যাপ অল টাইম হাইকে পার করে দিয়েছে, এই ধরনের শেয়ার 45% পড়ে আছে। আর অনেকে লং টার্ম ইনভেস্টর বলে ইনভেস্ট করে রেখেছেন। তো ঠিক আছে, সেটা নিয়ে আমি কোনো কমপ্লেন দিচ্ছি না, কিন্তু আপনি যদি উইপ্রোর একটু ফান্ডামেন্টাল দেখেন, ফান্ডামেন্টালে অনেক কিছু আমরা জানতে পারবো। কীরকম জানতে পারবো? উইপ্রো জানেনই আপনি যে টেকনোলজিক্যাল কোম্পানি একটা। তো উইপ্রোতে মার্চের 2023-এর পর থেকে দেখুন, এখানে 11%, 6%, মাইনাস মাইনাস মাইনাস, গ্রোথ করছে না, মাইনাস 1%, 2%, 7% গ্রোথ করছে, কোনো গ্রোথ নেই। আর আপনি যদি দেখেন সেলসে, মানে 2023-এ যা সেল করেছে 23,000 কোটি টাকা, আর 2026 মানে 3 বছর পরে এসে 24,000 কোটি টাকা সেল করছে, মানে সেলসের গ্রোথ নেই, স্ট্যাগনেন্ট। ভালো লক্ষণ তো একদম নয়। আর আপনি যদি প্রফিট দেখেন, 3,000 কোটি টাকার প্রফিট করতে করতে 3,500 কোটি টাকার, যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন তাহলে প্রফিট ডাউন হয়েছে। অ্যাকচুয়ালি ইনফ্লেশন যদি ধরে নেন, মানে ফিগার বেড়েছে, কিন্তু ইনফ্লেশনের কারণে সেটা অ্যাডজাস্ট হয়ে ডাউন হয়ে যাবে কিন্তু। তো প্রফিটেবিলিটিও খুব একটা ভালো নয়, মানে কোম্পানি প্রফিট করছে না। আর আপনি যদি দেখেন যে লাস্ট 3-4 বছর ধরে কোম্পানির গ্রোথ ডাউনই চলছে এখন, মানে এটা ইয়ারলি ডেটা, ডাউন গ্রোথ চলছে। আপনার প্রফিটেবিলিটিও দেখুন 12,000, 11,000, 12,000, 13,000, 11,000, 4 বছর ধরে একই প্রফিট। তাই স্টকের মধ্যে বিটিংও তাই। মানে যখন বুল মার্কেট এন্ড হয়নি, বুল মার্কেট ধরুন 2024-এ এন্ড হয়েছে, এই উইপ্রো স্টকটা পড়তে লেগেছে 2021 থেকেই। তার মানে বুল মার্কেট, মানে যখন বুল মার্কেট ছিল তখন এই স্টকটা ফল করেছে। তো তার মানে কিছু তো ইন্ডিকেশন দিচ্ছে না ফান্ডামেন্টাল স্টোরির। তো এইভাবে আপনাকে বুঝতে হয় নর্মালি কোনো স্টক মার্কেটের মধ্যে কোন স্টকটা ফান্ডামেন্টাল স্ট্রং, উইক, এইভাবে বুঝতে হয় আপনাকে। তো ওভারঅল ফান্ডামেন্টাল যেটা বলছে যে এখন সেল বাড়াতে পারছে না, আপনার প্রফিট বাড়াতে পারছে না, স্ট্যাগনেন্ট আছে। প্রফিট করছে, রেগুলার প্রফিট করছে, সেল রেগুলার করছে, কিন্তু স্ট্যাগনেন্ট, যেমন চলতো সেরকম, মানে বিজনেস যেন ঝিমিয়ে গেছে এখন। তো ঝিমিয়ে যাওয়া বিজনেসে মানুষ ইনভেস্ট নর্মালি করে না। তো আশা করছি এই কারণেই আপনি বুঝতে পারছেন যে স্টকের মধ্যে বিটিং চলছে। তো ওভারঅল আশা করছি আমি আমার ফান্ডামেন্টাল ভিউ বোঝাতে পারলাম। কিন্তু খেয়াল রাখবেন যে কোনো কিছু ইনভেস্টমেন্ট পারপাসের জন্য একদমই নয়, সব কিছু স্টাডি পারপাসের জন্য। আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে একবার গাইডেন্স নিয়ে নেবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয়। আর যারা এখন অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, বা মার্কেট দেখে যেটা বললাম যে নিফটি এখন যেই লেভেলে চলছে, আমরা নিফটি নিয়ে যেমন আলোচনা করলাম না, এখন উইকলি চার্টের মধ্যেও দেখতে পাচ্ছি এখানে যে আমরা উইকলি চার্টের মধ্যে কি দেখতে পাচ্ছি, স্ট্রং সাইন দেখাচ্ছে। তো নিফটি যদি স্ট্রং থাকে আগামী দিনেও, আর নিফটির মধ্যে যদি কনসলিডেশন ফেজ থাকে, তাহলে এই টাইমে ইনভেস্টমেন্ট অপরচুনিটি। তো যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চান, ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে জেরোধার লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে আজই অ্যাকাউন্ট ওপেন করে নিন। এবং আমি সবসময় বলি মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই নিজের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুক, নিজেরা ওয়েলথ ক্রিয়েট করুক এবং ইনভেস্টমেন্টের জগতে নতুন করে পা বাড়াক। অবশ্যই খুব ভালো থাকবেন। অনেক 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 ধন্যবাদ।